ভালোবাসি মায়াবতী। মুহূর্তে এই ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখে 2:33 বাজে। জানালার পর্দা সরিয়ে দেখলাম আকাশে অর্থপূর্ণ চাঁদ ভাসমান, তার মাঝে মাঝে মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেঘে ঢাকা চাঁদের মতো মনের মধ্যেও কালো মেঘেরা হানা দিয়েছে। তুমি খুব ভালো আছো তাই না? তোমার মায়াবতীকে ছাড়া অনেক আনন্দেই আছো, কিন্তু আমি কেন পারছি না বলো তো? তুমি তো কথা দিয়েছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন নিজের কথা রাখলে না? তোমার মায়াবতী এখন কিন্তু আর একা নেই, তার মধ্যেই এখন তোমার অস্তিত্ব মিশে আছে। এই মুহূর্তে তোমাকে আমার পাশে ভীষণভাবে প্রয়োজন ছিল, আর দেখো এই মুহূর্তে তুমি আমার পাশে নেই। তোমাকে ছাড়া নিঃশ্বাস নেওয়া বড্ড কঠিন। যে শহরে তোমার বসবাস, সেই শহরে আমি জীবন্ত এক লাশ। কোথায় আছো তুমি? সবাই বলে তুমি নাকি... না না, আমি কি ভাবছি? আমি জানি তুমি একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়লো। চোখের জল মুছে কাত হয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় ঘুম থেকে উঠে একেবারে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই পেছন থেকে রিয়ার ডাক পড়ে গেল। আসতে আয়, এখানে বস, খাবারটা খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না রে রিউ পাখি। এমনটা বললে কি হয়? এখন তো তুই আর একা না, তোর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে, তারও তো খেয়াল রাখতে হবে তাই না? রিউ পাখি, রাইসা কোথায়? ও তো তোর ভাইয়ার কাছে। তোর ভাইয়া আজ অফিসে যায়নি, মেয়েকে নিয়ে খেলা করছে। ও, রাইসা হচ্ছে রিয়া আর ভাইয়ার মেয়ে, বয়স 9 মাস। কিছুটা জোর করে রিয়া আমাকে খাবারটুকু খাইয়ে দিল। সকালে ফুপিমুনি আমাকে দেখতে এসেছিল। সামনের মাসে তানিশার বিয়ে আবির ভাইয়ের সাথে, কিছুক্ষণ আগেই চলে গেছে। বিকেলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথাগুলো ভাবছি। অতীত দমকা বাতাসের তালে উড়ে চলেছে গাছের শুষ্ক পাতাগুচ্ছ। এতক্ষণে রৌদ্রোজ্জ্বল আকাশটি হঠাৎ ছেয়ে গেল কালো মেঘের আলতো আবরণে। তাই হয়তো আকাশের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর লাগছে, আর ছাদের মাধবীলতা ফুলের সুবাস ছেয়ে যাচ্ছে চারপাশটায়। বিছানার এক কোণায় জানালার পাশে বসে একরকম মনোরম পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছিলাম। তখনই পেছন থেকে রিয়া ভাউ করে চেঁচিয়ে ওঠে। ভয়ে উঠতে গিয়ে বিছানা থেকে নিচে পড়ে যাই। তা দেখে রিয়া হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আম্মু, কি হয়েছে? নিচে পড়লি কিভাবে? তোমার এই গুণধর বৌমা আমাকে ফেলে দিছে। আমার কোমরটা গেল। এই ভাঙা কোমর নিয়ে কে বিয়ে করবে? চুপ, কি সব উল্টো পাল্টা বক বক করছিস? বিছানার থেকে পড়ে যাওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? আরে শাশুড়ি আম্মু বুঝতে পারছো না? এই বিয়ে পাগল মেয়ের জন্য পাত্র খুঁজতে হবে। তোরা পারিসও। বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। জানো, শোনো না, আমার না কাল ভার্সিটি যেতে ইচ্ছে করছে না। চলো না কাল ভার্সিটি ব্যাংক দিয়ে কোথাও ঘুরতে যাই। ক্লাস ব্যাংক দেওয়ার মজাই আলাদা। তুই কি পাগল হয়েছিস? ভাইয়া জানলে তোকে আর আস্ত রাখবে না। আমি আর তুই কোথাও যাচ্ছি না, তাই তুই কাল আমার সাথে গিয়ে ক্লাস করবি। আচ্ছা। আমি ভাইয়াকে বলবো নি তোকে ঘুরতে নিয়ে যাবে। এই না হলে আমার আদরের ননদিনী। ও হ্যাঁ, আগে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আপনাদের প্রিয় উর্মি। আমার পরিবারে আব্বু আম্মু, আমি আর ভাইয়া। রিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড প্লাস হবু ভাবি। ভাইয়া আর রিয়া একে অপরকে ভালোবাসে। কিছুদিন আগে ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। অন্যদিকে নিজের রুমের মধ্যে প্যাকিং করছে তানভীর। এমন সময় পেছন থেকে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তানভীর কিছুটা বিরক্তি নিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে কতবার বলেছি অনু, এভাবে হুটহাট আমাকে জড়িয়ে ধরবে না। আই ডোন্ট লাইক দিস। কেন বুঝো না? আই মেডলি লাভ উইথ ইউ। এইসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি শুধুমাত্র আমার কাজিন, আর কিছুই না। তোমাকে আমি নিজের বোন ছাড়া আর কিছু ভাবি না। এখন যাও এখান থেকে, আমাকে প্যাকিং করতে হবে। তোমাকে তো আমার হতেই হবে, জোর করে হলেও তোমাকে আমার চাই, অ্যাট এনি কস্ট। পরের দিন ভার্সিটিতে উর্মি আর রিয়া কিছুটা দেরি করেই যায়, যার ফলে তাদের একটা ক্লাস মিস হয়ে যায়। দেখ, তোর জন্য আজ আমাদের একটা ক্লাস মিস হয়ে গেল। আমার জন্য না, তোর ভাইয়ের জন্য। সারা রাত প্রেম করতে চাইলে আমি ঘুমাবো কখন? লেট তো হবেই। আহা, কি প্রেম! সামনে যে পরীক্ষা, সেই খেয়াল তো আর নেই। কে বলেনি? হয়েছে, আর বলতে হবে না। এমনিতেই আস্থা আপুর বিয়ের জন্য কয়েকদিন বই ধরেও দেখা হবে না। আর তুই তো পড়ালেখা না করলেই বেঁচে যাস। তার বলতে। চুপ থাকবি? শোন, আমি এখান থেকে সোজা ফুপিমনির বাসায় যাব। একটু পর ভাইয়া আসবে তোকে নিয়ে যেতে। ভার্সিটি থেকে সোজা ফুপিমনির বাসায় গেলাম। এসে দেখি তানিশা আর তিশা
সোফায় বসে টিভি দেখছে আর ফুপিমণি রান্নাঘরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি সোফায় গিয়ে বসলাম। হঠাৎ এত আয়োজন, কিছু কি আছে নাকি? আরে তুমি তো জানো না, আজ ভাইয়া বিদেশ থেকে আসছে। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। তাহলে কি এতদিনের অপেক্ষার অবসান ঘটবে? আচ্ছা, সে কি আমাকে এখনো মনে রেখেছে, নাকি আমাদের মধ্যেও দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? কথাগুলো ভাবতেই বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারো। সামনে তো আস্থাপুর বিয়ে, আর ভাইয়াও বিদেশ থেকে আসছে, কত মজা হবে। হয়েছে, এবার তো থাম তোরা। আচ্ছা, ফুপা কোথায়? আব্বু তো অফিসে, আজ নাকি অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তানিশা আর তিশা হচ্ছে আমার ফুপাতো বোন। ওদের বড় ভাই তানভীর, যিনি আজ দীর্ঘ 5 বছর পর বিদেশ থেকে আসবে। এমন সময় একজন সুঠাম দেহের ছেলে এসে হাত দিয়ে তানিশার চোখ আটকে দিল। তানিশা বুঝতে পারছে না তার চোখ কে আটকে দিয়েছে। তিশা তো বাকরুদ্ধ হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছে, কথাই বের হচ্ছে না তার মুখ দিয়ে। হাতটি সরিয়ে তানিশা যখন পিছনে ঘুরল, সে তার ভাইকে দেখে হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। তিশা তো ভাইয়া বলে এক চিৎকারে দৌড়ে গিয়ে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ে। তানবীর পরম যত্নে আদরে 2 বোনকে জড়িয়ে ধরল। তিশার চিৎকার শুনেই ওদের মা রান্নাঘর থেকে এসে দেখে তার 3 ছেলে মেয়ের ভালোবাসা। 3 বছর পর ছেলেকে সামনাসামনি দেখেছে, আবেগে হু হু করে কেঁদে দিল। সেই কখন থেকে তানবীরকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, থামার কোনো নামই নেই। কান্নার জন্য ভুলেই গেছে যে উর্মি এখানে মাসুম বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। আমি হা হয়ে এদের কাণ্ড দেখছি। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা মনে হয় তাদের চোখেই পড়ছে না। সরি বাচ্চা। তানভীর, যা বাবা, ফ্রেশ হয়ে রেস্ট নে। একবার উর্মিকে আর চোখে দেখে নিজের রুমের দিকে চলে গেল। একবার আমার সাথে কথাও বললো না। দেখা তো দূরে থাক, এত বছর যার জন্য অপেক্ষা করলাম, মুখটা মলিন হয়ে মনে মনে ক্ষণেই আবার ভাবলো, আমিও কম কিসের, আমিও পাত্তা দিব না। তানবীর রুমে গিয়ে দেখলো ঘরটা ঠিক আগের মতোই আছে, যেমন রেখে গিয়েছিল। তানবীরের রুমটা বেশ পরিপাটি। দেয়ালে 2জন ছেলে মেয়ের অনেক বড় একটা ছবি টানানো। ছেলেটির কোলে একটা মেয়ে বসে আছে। ছবিটা দেখেই তানবীরের মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সে রুমটাকে ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর চলছে না শরীর। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। উর্মি যখন পৃথিবীতে এসেছিল তখন সবচাইতে বেশি খুশি তানবীরই হয়েছিল। উর্মির প্রতি তানবীরের একটা আলাদা টান অনুভব করত। বেশিরভাগ সময়ই তানবীর উর্মিদের বাড়িতেই থাকতো। তানবীর সবসময় উর্মির কেয়ার করত, ওর পাশাপাশি থাকতো। উর্মির জীবনে তানবীর আর রিয়া ছাড়া অন্য কোনো বন্ধু ছিল না। উর্মির পিছনে পড়ে থাকার কারণে তানবীরের পড়াশোনা খারাপের দিকে যাচ্ছিল। তাই তানবীরের বাবা সিদ্ধান্ত নেয় তানবীরকে বিদেশ পাঠিয়ে দিবে তার ভাইয়ের কাছে, সেখানেই তানবীর পড়াশোনা করবে। উর্মির বয়স তখন 15 বছর আর তানবীরের বয়স 20 বছর। একদিন উর্মিকে জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে তানবীর, কাউকে না জানিয়ে। সাক্ষী হিসেবে তানবীরের 2জন বন্ধু ছিল। ছাদে একা দাঁড়িয়ে আছে উর্মি, আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ভার্সিটি ছুটির পর এখানে এসেছিল, সন্ধ্যা হয়ে গেছে, একবারও তানবীরের সাথে দেখা হয়নি। উর্মিরও কেন জানি তানবীরকে দেখতে খুব মন চাইছে। এই প্রথম তানবীরদের বাড়িতে এসে সে মন খারাপ করেছে। আগে কত হইহুল্লোড় করতো। ছাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখলো তানবীর কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? মুহূর্তেই তানবীর পিছন ফিরে তাকালো। তুমি এখানে কি করছো এই রাতের বেলায়? ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছি। আচ্ছা, আমি এখন যাই। চলে যাওয়ার জন্য পিছন ফিরতেই তানবীর বললেন, দাঁড়াও, আমি তোমাকে চলে যেতে বলেছি? না, আসলে আমি এখানে থাকলে যদি আপনি বিরক্ত হন। তাই নাকি? এত ভালো আমার কথা? কিছু না বলে চলে যেতে নিলেই তানবীর পিছন থেকে হাত ধরে বলে, কেমন আছো মায়াবতী? তানভীরের মুখে এই ডাকটা শুনে মুহূর্তেই চোখে পানি টলমল করছিল। 5 বছর ধরে অপেক্ষা করছে এই ডাকটা শোনার জন্য। তাহলে কি সত্যিই তানভীর আমাকে মনে রেখেছে? পেছনে ফিরে তাকিয়ে দেখি তানভীর আমার সামনেই দাঁড়িয়ে আছে। কি বললেন? তুমি কি ভেবেছো মায়াবতী আমি তোমাকে ভুলে গেছি? তুমি যখন পৃথিবীতে এসেছিলে সে আমার থেকে খুশি বোধ হয় কেউ হয়নি। আমি সবসময় তোমার প্রতি আমার একটা আলাদা টান অনুভব করতাম। তোমাকে নিজের থেকে আলাদা করার কথা আমি কোনোদিনও ভাবতে পারি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। উর্মি তানবীরকে আর কোনো কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এত বছর আপনার জন্য অপেক্ষা করেছি, আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। আমি জানতাম আপনি আমাকে কোনোদিনও ভুলে যাবেন না।
খুব ভালোবাসি তোমায় মায়াবতী। তুমি কি আমার হবে? আমি আপনাকে খুব ভালোবাসি। অন্যদিকে অনু তার রুমে তানবীরের ছবির দিকে তাকিয়ে ডাক্স নিচ্ছে আর নিঃশাক্ত হয়ে বলতে শুরু করলো। তুমি শুধু আমার, খুব শীঘ্রই আমি তোমার কাছে আসছি। শান্ত হ মা, সময় হলে আমি নিজে তানবীর সাথে তোর বিয়ে দিব। এখন সামনে তোর পরীক্ষা, সেদিকে মনোযোগ দে। 2 দিন পর পুরো বাড়ি মানুষই কিচকিচ করছে। পরশু আস্থা আপুর বিয়ে। কিছুটা তাড়াহুড়োর মধ্যেই আপুর বিয়েটা হচ্ছে, কারণ বিয়ের 1 সপ্তাহ পর নীরব ভাইয়া আস্থা আপুর হবু স্বামী আপুকে নিয়ে বিদেশে চলে যাবে। আজ আপুর মেহেন্দি। ইতিমধ্যে সবাই প্ল্যান করেছে মেহেন্দিতে লেহেঙ্গা, হলুদের শাড়ি, বিয়েতেও লেহেঙ্গা আর রিসেপশনে গাউন পরবে। আমি আর আমার বাকি কাজিনরা মিলে মেহেন্দির জন্য তৈরি হচ্ছি। আস্থা আপুকে পার্লারের মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। সাজতে সাজতেই রুমে বড় আম্মু আর ফুপিমণি প্রবেশ করলো। কিরে হলো তোদের? আস্তাকে মেহেদি পরাতে হবে তো নাকি? এই তো কমপ্লিট মামনি। শোন উর্মি, আস্থা বলেছে ও শুধুমাত্র তোকে দিয়েই মেহেন্দি পরবে। ফুপিমণি, আমাদের হয়ে গেছে। বাহ, আজকে তো আমার মেয়েগুলোর থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। আমাকে না হয় পরে মন ভরে দেখো। একবার ভেবে দেখেছো শাশুড়ি আম্মু তোমার ছেলে কত সৌভাগ্যবান যে আমার মতো একটা সুন্দরী বউ পাবে? তোকে কি আমার ছেলের বউ বানাবে? তোমার ছেলের জন্য এই পর্যন্ত বিয়ে করলাম না, আর তুমি আমাকে এইভাবে ধোকা দিতে পারলে শাশুড়ি আম্মু? এই জীবন আমি আর রাখতে চাই না। রিয়ার কথা শুনে সবাই হেসে দিল। আমি তানিশা আর তিশা একটু শব্দ করেই হাসলাম। হয়েছে, এখন নেকা কান্না করতে হবে না। আমি তোকেই আমার ছেলের বউ করব, ড্রামা কুইন। আরে হইছে হইছে, এবার থাম। যেমন মেয়ে তেমন মা, আর বৌমাও হয়েছে তেমন। এখন নিচে চল, সবাই ওয়েট করছে। আস্থা আপুকে মেহেন্দি দেওয়া শেষ। এমন সময় তানভীর আমার হাত ধরে ছাদের এক কোনায় নিয়ে আসে। তোমার হাত খালি কেন? এসো, আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। অতঃপর তানভীর আমার হাতে নিখুঁতভাবে মেহেন্দি পরিয়ে দিলেন আর হাতের মাঝখানটায় ওনার নামটা ছোট্ট করে লিখে দিলেন। আপনি এত সুন্দর করে মেহেন্দি পরান, জানা ছিল না তো। কিভাবে শিখলেন? উর্মিকে পিছন থেকে জড়িয়ে ধরে উর্মির কাঁধে থুতনি রেখে, আমার বউকে তো আমারই মেহেন্দি পরিয়ে দিতে হবে, তাই শিখে রেখেছিলাম। তাই নাকি? তাই। পরের দিন সকাল থেকে গায়ে হলুদের তোড়জোড় শুরু হয়ে গেছে। ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আস্থা আপু বাসন্তী রঙের লেহেঙ্গা পরেছে, বাকি সব মেয়েরা লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরেছে। ছেলের বাড়ির লোকেরা হলুদ নিয়ে রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ছেলেরা এক পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। বউ এসেছে শুনে তাকেই এক একজনের টাসকি খাওয়ার মতো হা হয়ে রয়েছে। তানবীর কার সাথে যেন কথা বলছিল, উর্মিকে দেখে হা হয়ে আছে। ফোনের অপর পাশ থেকে যে সামনে হ্যালো হ্যালো করছে তা সে শুনতেই পাচ্ছে না। তানবীরের কাছের বন্ধু আবির পাশে ছিল, সে ফোনটা নিয়ে বলল, আপনি যার সাথে কথা বলছেন সে আপাতত দুনিয়ায় নেই, আপনাকে পরে কল ব্যাক করবে। আবিরের কথা শুনে অপর পাশের লোকটা কিছু বুঝলো না, হ্যাবলার মতো ফোনটা কেটে দিল। আবির সামনের দিকে তাকাতেই ওর মুখে হাসি ফুটে উঠল তানিশাকে দেখে। মাশাল্লাহ। উর্মি আর চোখে তানবীরকে দেখছে, কিন্তু তানবীর তো সরাসরি উর্মির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইতিমধ্যেই ছেলের বাড়ির লোকেরা চলে এসেছে। তানবীর, উৎস, আবির, সিফাত, ওরা সবাই ছেলের বাড়ির লোকেদের বরণ করতে গেছে। নীরব ভাইয়ের ছোট ভাই নিলয় আর সাথে 3 জন ছেলে আর 3 জন মেয়ে এসেছে, ওরা বরের কাজিন। আচ্ছা, আপুকে সবার হলুদ লাগানো শেষ। আমরা সবাই, আমি, রিয়া, তানিশা, তিশা মিলে একপাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় নিলয় আর তার 3 কাজিন আসে আমাদের সামনে। হাই মিস। কিছু বলবেন ভাইয়া? জি আপু, ওনাকে বলবো? জি ভাইয়া বলেন। ইউ লুক সো বিউটিফুল, আর ইউ সিঙ্গেল? এর মধ্যে আবির ভাইয়া এসে নিলয়কে সাইডে নিয়ে গেল। ওরা কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না। তখনই চোখ গেল তানভীরের দিকে। সে আমাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমি হলাম দি গ্রেট বিজনেসম্যান তানবীর আহমেদের বেস্ট ফ্রেন্ড। তুমি একটু আগে যাকে পটানোর চেষ্টা করছিলে সে হলো তানবীরের জীবন। ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। রিয়া সে কখন থেকে উষ্ণর পিছে লেগে আছে। তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়। উফ, আবার শুরু হয়ে গেছে ড্রামা কুইনের ড্রামা। আচ্ছা, আপনাকে না দেখলে বুক শুধু চিনচিন করে। অন্য কোনো দেশের নাম নাই না কেন? রিয়ার কথা শুনে উষ্ণ ফিক করে হেসে দিল। ড্রামা কুইন। অন্যদিকে তিশা সিঁড়ি দিয়ে নিচে নামছে। সিফাত তিশাকে দেখে সিটি বাজাতে বাজাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। সিফাত হলো তানবীরের ফুফাতো ভাই। বাহ, কি তোমায় খুব সুন্দর লাগছে গো।
এসব কি বললে? সত্যি তোমায় খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। তোমাকে এই পাঞ্জাবিতে খুব স্যুট করেছে, এক কথায় বেউকুফ। যাক, অবশেষে তিশা আমার দিকে একটু নজর দিল। তানিশা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর আবির ওর পিছনে। তানিশা, কিছু বলবেন? না, আকাশটা দেখো কত সুন্দর। আকাশ তো সুন্দরই হয়। তবে আজকের আকাশটা একটু বেশি সুন্দর। আর আমার কাছে মনে হচ্ছে আকাশে তুমি একটা জ্বলন্ত তারা। মানে? মানে তুমি বুঝবে না। এই, আপনার কি হয়েছে বলুন তো? কিছু না। বলেই সেখান থেকে চলে গেল। উর্মি নিজের রুমে ফ্রেশ হয়ে এসে দেখে তানভীর তার বিছানায় শুয়ে ফোন কাটছে। এ কি, আপনি আমার রুমে কি করছেন আর দরজা লাগিয়েছেন কেন? আমি আমার বউয়ের রুমে থাকবো না তো কোথায় থাকবো? এগিয়ে আসছেন কেন? উর্মি কাছে এসে টুক করে গালে কিস করে আর জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। পরের দিন সকাল থেকে সবাই খুব তোড়জোড় শুরু করে দিয়েছে। দুপুরে রিসেপশন, সবাই আস্তাপুর শ্বশুরবাড়ি যাবে। সব মেয়েরা গ্রাউন আর ছেলেরা শার্ট প্লাস ব্লেজার। আজকেও তানভীর আর উর্মির ম্যাচিং ম্যাচিং। আজ তানভীর সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, আর উর্মি কালো কালারের গ্রাউন, সাথে হালকা সাজ। আজ সারাক্ষণই তানভীর উর্মির হাত জড়িয়ে ধরে আছে, একটুও ছাড়ছে না। আরে, সবসময় হাত ধরে রাখতে হবে নাকি? আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আজ আমার বউকে কোনো পরিচয়তে কম লাগছে না। যদি কেউ নজর দেয়, সবাই কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্যদিকে রিয়া উষ্ণর কাছে বায়না ধরেছে ওকে খাইয়ে দিতে হবে। উষ্ণ রিয়ার জেদের কাছে হার মেনে ওকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আস্থা আর নীরবকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। সবাই নিলয়কে আসতে বলেছিল, কিন্তু নিলয় আসেনি। হয়তো বিপজ্জনক ছ্যাঁকা খেয়েছে। তাতে কার বাপের কি? আমার দিনগুলো ভালোই কাটছে তানভীরের সাথে। আমাদের ভালোবাসার কথা মোটামুটি সবাই জানে। রাতে ঘুম আসছিল না, তাই আতশোয়া হয়ে ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করছিলাম। হঠাৎ তানভীর মেসেজ করছে। মেসেজে লেখা, মায়াবতী 5 মিনিটের মধ্যে ছাদে আসো। মেসেজ পড়ে কিছুটা অবাক হলাম। এত রাতে তানভীর আমাদের বাড়ির ছাদে কিভাবে আসলো? ঘড়িতে তাকিয়ে দেখি 11:54 বাজে। আমি তানভীরের নাম্বারে ডায়াল করতে যাব, আবারও মেসেজ আসলো। এবার কিন্তু আমি সত্যি তোমার রুমে চলে আসবো। আমি আর দেরি না করে ফোনটা বিছানার উপর রেখে ছাদে চলে আসলাম। কিন্তু ছাদে এসে দেখি ছাদ পুরাই অন্ধকার। অন্ধকারে কিছু দেখতেও পারছি না। ফোনটাও রুমে রেখে এসেছি। ওনাকে যে কল দেব তার উপায়ও নেই। আচমকা কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠেও নিজেকে সামলে নিলাম, কারণ এই ছোঁয়াটা যে আমার খুব পরিচিত। উনি আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বললেন, কি ব্যাপার মায়াবতী, ভয় পাওনি? না, ভয় কেন পাবো? আপনার ছোঁয়াটা যে আমার খুবই চেনা। উনি আর কিছু না বলে আমাকে ওভাবেই জড়িয়ে ধরে কিছুটা সামনে এগোলেন। হঠাৎই লাইট জ্বলে উঠলো। সামনে চোখ পড়তেই আমি চরম পর্যায়ের অবাক হলাম। কাঠ গোলাপ দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ মায়াবতী। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আমাকে ছেড়ে দিয়ে পাশে রাখা চেয়ারটা থেকে একগুচ্ছ কাঠগোলাপ হাতে নিয়ে মৃদু হেসে বললেন, শুভ জন্মদিন মায়াবতী। আমি মুচকি হেসে হাত বাড়িয়ে তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে বললাম, ধন্যবাদ আপনাকে আর এতগুলো ভালোবাসা। তানভীর তার হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমিও মুচকি হেসে ওনার হাতে হাত রাখলাম। উনি একটা ডায়মন্ডের আংটি আমার অনামিকাতে পরিয়ে দিলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। চলো এবার কেক কাটবে। আপনি এত কিছু কখন আর কিভাবে করলেন? সিক্রেট। কেক কাটার পর তানভীর আর আমি দোলনায় বসে আছি। উনি আমার কাঁধে মাথা রাখলেন। দেখো কি সুন্দর চাঁদ আকাশে। অবশ্য আমার সামনে থাকা চাঁদটা তার থেকে বেশি সুন্দরী। ওনার গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছিল আর আমি বারবার কেঁপে উঠছিলাম। উনি আমার কোমরটা জড়িয়ে আরো কাছে টেনে নিল। এবার যেন আমার দম আটকে আসার উপক্রম হয়েছে। নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছিল। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছি, কিন্তু ওনার শক্তির কাছে পেরে উঠছি না। উনি আমার ঘাড়ে মুখ গুজে নেশা ধরা কণ্ঠে বলতে লাগলো, মায়াবতী, এত ছটফট করছো কেন? চুপচাপ থাকো না। বলেই আমার ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। আমার কি হলো জানি না, আমি 2 হাতে আঁকড়ে ধরলাম তানভীরকে। উনিও পরম আবেশে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমাকে ছেড়ে ওনার 2 হাতে আমার মুখটা ধরলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। তানভীরের দিকে তাকাতে খুব লজ্জা লাগছিল। ওনার প্রতিটি ছোঁয়াতে আমি কেঁপে উঠছি। তানভীর আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো।
তারপর ডিপলি কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলাম। নিজেকে ওনার থেকে ছাড়িয়ে কিছুটা দূরে এসে হাঁপাতে লাগলাম। উনি আমার কাছে দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন, সরি মায়াবতী, আমি এমনটা করতে চাইনি। কি যে হয়ে গেল, নিজেকে সামলাতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমি। তানভীরকে থামিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, সরি কেন বলছেন? আমি সত্যিই রাগ করিনি। হঠাৎ করে তানভীর উর্মির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আজ উর্মির জন্মদিন, তাই বাড়িতে ছোট করে পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে পরিবারের সবাই উপস্থিত। উর্মি শুধু অবাক নয়নে চেয়ে আছে তার ভালোবাসার মানুষটার দিকে। 2 হাতে লেহেঙ্গা 2 সাইড উঁচু করে ধরে আছে। তোমাকে কতটুকু ভালোবাসি সেটা বলতে পারবো না। আমার ভালোবাসার গভীরতা মাপা যাবে না। তোমার ওই হাসিতে ডুবে যাই আমি। শুধু তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। সারাক্ষণ তোমাকে বুকের মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করে, যেন কেউ না নিয়ে যায়। তানভীরের কাছ থেকে তার মায়াবতীকে আলাদা করা এত সহজ না। ভালোবাসলে কাউকে পেতেই হবে এমন না, দূরে থেকেও ভালোবাসা যায়। কিন্তু আমাকে যে তোমায় পেতেই হবে, নইলে যে আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খুব বেশি ভালোবাসি মায়াবতী। আমিও আপনাকে খুব ভালোবাসি। বাড়ির বড়দের মুখেও হাসি চোখ ছলছল করছে। সবাই লজ্জা ভুলে ওদের ভালোবাসার মুহূর্তটাকে উপভোগ করছে। উর্মি তো খুশিতে কান্নাই করে দিয়েছে। উর্মি কাঁপা কাঁপা হাত তানভীরের হাতের উপর রাখলো। তানভীর উঠেই দাঁড়ালো। উর্মি জাপটে ধরল তানভীরকে। তানভীর মুচকি হেসে উর্মির কপালে হুট ছুঁয়ে দিল। বাচ্চারা, তোমরা সবাই ছাদে যাও, আমরা বড়রা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তারপর আমরা সবাই, আমি, তানভীর, রিয়া, উষ্ণ, তানিশা, আবির, তিশা, সিফাত সবাই মিলে ছাদে চলে গেলাম। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তখনই রিয়া বলল তানভীরকে গান গাওয়ার জন্য। তানভীরও গান গাইতে রাজি হলো। হতে পারে রূপ কথার এক দেশে, রাতেরই আকাশে এক ফালি চাঁদ। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল। হাতে হাত রাখতে পারো, সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরো, হৃদয় ভীষণ ব্যাকুল। এতক্ষণ সবাই খুব মনোযোগ সহকারে তানভীরের গান শুনছিল। আজ আমরা ছেলেদের কাছ থেকে ভালোবাসার সংজ্ঞা জানতে চাই। আমিও রিয়ার কথাতে সহমত পোষণ করছি। আবির ভাইয়া, প্রথমে আপনি বলুন। এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম। ভালোবাসা সবার প্রতি তৈরি হয় না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের জন্য ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা নিজের অজান্তেই হয়ে যায়। জোর করে যেমন ভালোবাসা যায় না, তেমন জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এবার আমার জামাই বলবে। আমার মতে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসার ডিসকভারিতে ভালোবাসতাম বলে কোনো শব্দ হয় না। ভালোবাসার কোনো পাস্ট টেন্স নেই। ভালোবাসার কোনো বয়স হয় না। কারোর সাথে 2 দিন কথা বলার পর যদি বিরক্ত বোধ হয়, আকাঙ্ক্ষা কমতে থাকে বা একঘেয়ে মনে হয়, তবে আর যাই হোক, তার সাথে ভালোবাসার সম্পর্ক হতে পারে না। হাই মে মার যাওয়া, আমার টুই টুই জামাইটা। এবার সিফাত ভাইয়া তুমি বলো। আমার মতে ভালোবাসা কি সে জিনিসটা আগে বুঝতে হবে। কারোর সাথে কিছুদিন থাকলেই মনে হতে পারে তাকে ভালোবাসি, কিন্তু আসলে কি তার প্রতি ভালোবাসা হয়? ভালোবাসার উপর কারো হাত নেই, সেটা মনের অজান্তেই হয়ে যায়। আমি মনে করি ভালোবাসার কোনো সংজ্ঞা হতে পারে না। এটি শুধুমাত্র অনুভূতির বিষয়। 1000 মাইল দূরে থেকেও ভালোবাসা অনুভব করা যায়, আবার ভালোবাসা না থাকলে কাছে থেকেও তা অনুভব করা যায় না। অন্যদিকে ভাইয়া, আমি চাই খুব তাড়াতাড়ি আমাদের 2 ছেলে মেয়ের 4 হাত এক করে দিতে। হ্যাঁ ভাইয়া, আপনার বোন ঠিকই বলেছে। আর ওদের বিয়ে তো আমার আগে থেকে ঠিক করে রেখেছি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। সবুজ পাড়ের হলুদ শাড়িতে সাজিয়েছি নিজেকে, সাথে কাঁচা ফুলের গহনা। আজ আমার আর তানভীরের গায়ে হলুদ। 2 বারের হলুদের অনুষ্ঠান একসাথেই হবে। সন্ধ্যার পর তানভীর আর আমাকে একসাথে হলুদের স্টেজে নিয়ে বসানো হলো। আমাদের দুজনের পাশেই ভাইয়া আর রিয়াকে একসাথে বসানো হয়েছে। আমি অবাক চোখে দেখছি, রিয়াও আজ আমার মতো করেই সেজেছে। তুমি আর রিয়া তো চাইতে তোমাদের দুজনের বিয়ে একই দিনে হোক, সেটাই হচ্ছে।
সত্যি। হুম। একে একে সবাই আমাদের হলুদ লাগালো। হলুদের অনুষ্ঠান শেষে আমি আর রিয়া দুজনেই আমার রুমে চলে এলাম চেঞ্জ করব বলে। জানো, শোন না, তুই চেঞ্জ কর, আমি আসছি। কোথায় যাবি তুই? তোর ভাইয়ের সাথে দেখা করে আসি। তলে তলে এত কিছু। যা। বের হওয়ার কিছুক্ষণ পর কেউ আচমকা পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মুচকি হেসে বললাম, আপনি এখানে কেন? কি করে বুঝলে আমি এসেছি? আপনার ছোঁয়া চিনতে আমার ভুল হয় না। উনি আমাকে সামনে ঘুরিয়ে অপলক তাকিয়ে রইলেন আমার দিকে। কি দেখছেন ওভাবে? আমার হলুদ পরীকে দেখছি। বলেই আমার দু গালে হলুদ মাখিয়ে দিল। সবাই আমার বউকে হলুদ মাখালো, আমি মাখাবো না, এটা কি করে হয়? তাই তো তোমাকে হলুদ মাখাতে আসলাম। আমাকে হলুদ মাখাবে না? উর্মি মুস্কি হেসে তানবীরের গালের সাথে নিজের গাল ঘষে এই তো আপনাকেও আমি হলুদ মাখিয়ে দিলাম, হয়েছে, এবার আমাকে ছাড়ুন। কেউ দেখলে কি ভাববে? আমার বউকে আমি ধরে রেখেছি, তাতে কার কি? বলেই আমার কোমরটা জড়িয়ে আরো কাছে টেনে নিল। কিছুটা কেঁপে উঠলাম। অন্যদিকে, এটা কি করলে তুমি? কেন আমার টুই টুই জামাইটাকে হলুদ লাগালাম? রিয়া উষ্ণ রুমে এসে দেখে উষ্ণ ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিল। তখনই রিয়া পিছন থেকে হলুদ মাখিয়ে দেয়। আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম আর তুমি আবার আমাকে হলুদ লাগালে? জামাই আমাকে একটুও ভালোবাসে না। আরে কাঁদছো কেন? তুমি আমাকে বকলে। আচ্ছা আর বকবো না। একটু আগেই বরযাত্রী চলে এসেছে। ভাইয়া, সিফাত ভাইয়া, তিশা আর বাড়ির আরো কয়েকজন মিলে বরযাত্রী হয়ে রিয়ার বাড়ি গিয়েছে। তানভীরের সাথে আবির ভাইয়া আর তানিশাও আছে। অনেক লোকজন থাকায় তানভীরকে ভালোভাবে দেখতে পাইনি। বাহ ভাবি, তোমাকে দারুণ লাগছে। ভাইয়া তোমাকে দেখে না পাগল হয়ে যায় তো। আমি কিছু না বলে মুচকি হাসি দিলাম। ভাইয়া আর রিয়ার বিয়ে পড়ানো শেষ। ওরা বিদায় নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ হলে তানভীর আর উর্মিকে পাশাপাশি বসালো। তানভীর উর্মিকে আর চোখে দেখছে। এ নিয়ে আবির তানভীরকে খুঁচিয়ে আস্তে করে বলল, বউটা তরি, এত লোকের মাঝে এভাবে না দেখে বাসর করে বসেই দেখিস। আবির ভাইয়ের কথাটা আমার কানেও আসলো। ইস, কি যে লজ্জার ব্যাপার। এই তানভীরটাও না দেখার কি আছে এত। অবশেষে আসলো বিদায়ের পালা। মনটা আপনা আপনি খারাপ হয়ে গেল। আব্বু আম্মুর আদর, ভাইয়ার সাথে করা খুনসুটি গুলো সব আজ চোখে ভেসে উঠছে। আমার চোখের কোণে পানি জমে গিয়েছে। আম্মু আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কান্না করছে। আম্মুর কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আব্বু আমার মাথায় হাত রাখলো। আব্বু আমাকে তানভীরের হাতে তুলে দিল। আমি তখনও ফুপিয়ে কেঁদে চলেছি। আজ বুঝতে পারছি আপন মানুষদের ছেড়ে যাওয়াটা কতটা কষ্টের। প্রায় 1 ঘন্টার মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছে যাই। এতদিন এই বাড়িটা আমার ফুপিমনির বাড়ি, এখন এটা আমার শ্বশুর বাড়ি। ফুপিমনি আমাকে বরণ করলো। কিছুক্ষণ আগেই তানিশা আমাকে তানভীরের রুমে বসিয়ে রেখে গেছে। বিছানার মাঝখানে কাঠগোলাপ দিয়ে লাফসে পাকা। তানভীরের আসার কোনো নাম নেই। এতক্ষণ যাবৎ এই গহনা সাজ পোশাকে আমি প্রায় ক্লান্ত। হঠাৎ দরজার খটখট শব্দে সামনে তাকিয়ে দেখি তানভীর দরজা লাগিয়ে সামনে এগিয়ে আসছে। এই মুহূর্তে তানভীরকে দেখে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। মায়াবতী, চেঞ্জ করে আসো। তানভীর উর্মিকে ইশারা করে টেবিলে রাখা বক্সটা খুলতে বলে। উর্মি বক্সটা খুলে একটা কালো রঙের শাড়ি দেখতে পায়। তানভীর নিজেও কালো রঙের একটা শার্ট পরে আছে। শার্টের প্রথমের কয়েকটা বোতাম খোলা। ফর্সা শরীরে কালো শার্ট অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। তুমি চেঞ্জ করে আসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর উর্মি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসে। তানভীরকে দেখে উর্মি লজ্জায় লাল হয়ে যায়। তানভীর উর্মিকে শাড়ি পরিয়ে দেয়। তারপর দুজনে নফল নামাজ আদায় করে। তানভীর উর্মির সামনে আরেকটা বক্স এগিয়ে দেয়। উর্মি বক্সটা খুলে দেখে সেখানে একজোড়া সোনার বালা, ডায়মন্ডের নাকফুল আর ডায়মন্ডের রকেটযুক্ত চেন। এগুলো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তারপর তানভীর উর্মিকে বালা, নাকফুল চেনটি পরিয়ে দিল। এখন তোমায় মিসেস তানভীর আহমেদ লাগছে। এগুলো তো অনেক দামি হবে। তানভীর উর্মি ঠুটে আঙ্গুল স্পর্শ করাতেই থেমে গেল উর্মি তানভীরের হাত সরিয়ে। কেন এত ভালোবাসেন আমাকে? তোমাকে হারানোর ভয়ে প্রতি রাত নির্ঘুম কাটাতে হয়। তোমাকে ছাড়া নিজেকেই প্রাণহীন মনে হয়। তোমাকে পেয়ে আজ আমি পরিপূর্ণ। তোমাকে দেখে ঘুমাবো আর ঘুম থেকে উঠে তোমাকে দেখব।
প্রতিদিন এক নতুন নতুন অনুভূতি নিয়ে তুমি আমার সামনে দাঁড়াবে, আর আমি মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসে যাব। আজ থেকে শুরু হবে আমাদের নতুন পথ চলা, যেখানে হাজারো বাধা আসলেও দুজন দুজনের হাত ছেড়ে দিব না, বরং আজীবন দুজন দুজনের শক্তি হব। সত্যি অনেক ভাগ্যবতী, আপনার মতো একজন মানুষকে আমি আমার জীবন সাথী হিসেবে পেয়েছি। আপনি আমার জীবনে আল্লাহর দেওয়া বিশেষ উপহার, যাকে আমি সারা জীবন পরম যত্নে আগলে রাখবো। আই লাভ ইউ সো মাচ তানভীর। আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো কল্পনাও করতে পারি না। আপনিও কখনো আমায় ছেড়ে যাবেন না, প্রমিস করুন। প্রমিস, কখনো ছেড়ে যাব না। তারপর তানভীর উর্মিকে কুলে তুলে বিছানায় শুয়ে দেয়। ধীরে ধীরে ভালোবাসাগুলো গভীর হচ্ছে। উষ্ণ ভালোবাসাগুলোকে থামানো যে খুবই অসম্ভব। অন্যদিকে এই যে ড্রামা কুইন, অনেক সময় ধরে তো পেতনি সেজে আছো, যাও এখন ফ্রেশ হয়ে আসো। কি আমি পেতনি? আরে চেঁচাচ্ছ কেন? আমি এক্ষুনি শাশুড়ি আম্মুকে বলবো তুমি আমাকে পেতনি বলেছো। তখনই উষ্ণ টুক করে রিয়ার গালে একটা কিস করে দিল, আর রিয়া ওখানেই ফিক্সড হয়ে দাঁড়িয়ে রইল। তুমি এখনো বাচ্চা রয়ে গেলে রিউ পাখি। অনু তার রুমে বাংসু শুরু করে দিয়েছে। অনুর বাবা মা দুজনের মধ্যে কেউই তাকে আটকে রাখতে পারছে না। না, এ হতে পারে না। তানভীর শুধুমাত্র আমার, ও আর কারো হতে পারে না। আমাদেরকে বিদেশ থেকে আরো আগে আসা উচিত ছিল বাবা। মামুনি, তানভীরের তো এখন বিয়ে হয়ে গেছে। আমার এতদিনের সব আশা আজ বিফলে চলে গেল। তোমার কোনো আশায় বিফলে যাবে না বাবা। ওদের দুজনকে আমি আলাদা করে দেব। তানভীর শুধু আমার। অনু হচ্ছে তানভীরের চাচাতো বোন। তানভীর বিদেশে অনুর পরিবারের কাছে ছিল 5 বছর। অনুর বাবা তানভীরদের সম্পত্তি পাওয়ার লোভে নিজের মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল উর্মির। উঠতে চেয়েও উঠতে পারল না। তানভীর উর্মিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। কেমন যেন লজ্জা লজ্জা করছে উর্মির। তানভীর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজে হেসে ওঠে। ঘুমন্ত অবস্থায় কতটা নিষ্পাপ লাগছে। টুক করে তানভীরের কপালে একটা চুমু এঁকে দেয় উর্মি। তারপর তানভীরের থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। আজ অনেকদিন পর রিয়া আর আমি একসাথে ভার্সিটিতে যাচ্ছি। সামনেই পরীক্ষা। আস্থা আপুর বিয়ের পর মাঝে কয়েকদিন গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আজই যাচ্ছি। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ভাবছি সব বান্ধবীরা মিলে কতটা মজা করতাম, দুষ্টুমি করতাম। টিফিন টাইমে ক্যান্টিনে বসে জমিয়ে আড্ডা দিতাম। আরো কত কি। কতদিন হয়ে গেল সেসব কিচ্ছু হয় না। ভাবনার মাঝে মুনা এসে বলল, কি মহারানীরা, আপনাদের বিয়ের আমেজ এখনো শেষ হয়নি। সামনে পরীক্ষা, সে খেয়াল কি আপনাদের আছে? মুনা হচ্ছে আমার আর রিয়ার ক্লাসমেট। খুব ভালো বন্ধুত্ব আমাদের। তার বলতে আমার তো পড়ালেখা করতেই ভালো লাগে না, কিন্তু আমার টুই টুই মার্কা জামাই আমাকে জোর করে ভার্সিটি পাঠালো। ভাইয়া ঠিকই করেছে। ব্রেক টাইমে আমি, রিয়া আর মুনা ক্যান্টিনে বসে আছি। আবার সেই আগের আড্ডা। ওরা দুজন এটা ওটা বলে বক বক করেই যাচ্ছে। আচ্ছা শোন না, তোরা এখানে থাক, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসবি। ওয়াশরুম থেকে বেরোতেই সামনে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যায়। আমার ঠিক সামনে আসিফ দাঁড়িয়ে আছে। আমাকে ভয় পেতে দেখে বলল, ভয় পেলে নাকি বিউটি কুইন? অসহ্য। তোকে আমি ভয় পেতে যাব কেন রে শালা, শেওড়া গাছের বাদর। আসিফ হচ্ছে আমাদের এই ভার্সিটির সিনিয়র ভাইয়া। কিছুটা বাবা মায়ের বিগড়ে যাওয়া বখাটে টাইপের ছেলে। ভার্সিটির সেই প্রথম দিন থেকেই আমার পেছনে পড়ে আছে। উর্মিকে কিছু না বলতে দেখে আসিফ আবার বলে ওঠে, এই কিউট গার্ল, কিছু তো বলো, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আর হ্যাঁ, আমার একটা নাম আছে, সো এইসব নামে না ডাকলে খুশি হব। আসিফকে আর কিছু না বলতে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলে আসিফ পেছন থেকে আমার হাতটা চেপে ধরে। আই অ্যাম ক্রাশড অন ইউ অ্যান্ড আই লাভ ইউ। কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি ঠিক কি রিয়াক্ট করব বুঝে উঠতে পারছি না। ওনার সাথে আমার কত দিনেরই বা পরিচয়। ভাই আমি বিবাহিত। আমি জানি তুমি বিবাহিত। তানভীর তোমার হাজবেন্ড, সেটাও আমি জানি। এবার ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মানুষ এতটা চিপ মেন্টালিটির কি করে হতে পারে? আপনি যেহেতু জানেন আমি বিবাহিত, তাই এইসব কথা আর কখনো আমার সামনে বলবেন না। তানভীরকে তুমি ছেড়ে দাও উর্মি, আমি ওর থেকে বেশি সুখে রাখবো তোমায়। একটা বিবাহিত মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে আপনার বিবেকে বাঁচছে না?
তখনই আসিফ উর্মির বাহারটা ধরে ফেলে। উর্মি ক্রমশ ছটফট করছে আসিফের থেকে সরে দাঁড়ানো। আমি কিছুই ভুল করিনি। তানবীর তো তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার প্রয়োজনে তোমাকে ব্যবহার করেছে। তাই বলছি, তাকে ছেড়ে আমার কাছে চলে এসো, অনেক সুখে। আসিফ ভাইয়ার কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। ওনার কথাটা শেষ করার আগে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনার গালে কষিয়ে একটা চড় দিলাম। সাথে সাথে উনি চমকে গিয়ে আমার দিকে তাকালেন। মানুষ এতটা নোংরা কি করে হতে পারে আপনাকে না দেখলে বুঝতাম না। আপনার মধ্যে যদি সামান্যতম লজ্জা বোধ থেকে থাকে তাহলে কোনো দিনও আমার আশেপাশে আসবেন না। উর্মি, তুমি কাজটা একদম ঠিক করনি। এর মূল্য তোমাকে খুব শীঘ্রই দিতে হবে। কি ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমার আপনার থেকে শিখতে হবে না। দেখতে দেখতে রিয়া আর আমার ভার্সিটির পরীক্ষাও শেষ। অনেকদিন হয়ে গেছে আমাদের বাসায় যাই না, গেলেও একদিনের বেশি থাকা হয় না। তানভীর নিয়ে যায়, আবার তানভীর নিয়ে আসে। মাগরিবের নামাজ পড়ে সবাই, আমি, রিয়া, তানিশা, দিশা মিলে গল্প করছি আর চা খাচ্ছিলাম। আব্বু আর ভাইয়া অফিসে, তানভীর কিসের যেন একটা কাজে বাইরে বেরিয়েছে। গল্প করতে করতে সবাই হাসাহাসি করছিলাম। আড্ডা দেওয়ার মাঝেই কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খোলার জন্য যেতে চাইলে রিয়া আমাকে না যেতে দিয়ে সে উঠে যায় দরজা খুলতে। রিয়ার দরজার কাছাকাছি যাওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায়। এই রিও পাখি, কথা বল না, কি হয়েছে তোর? রিয়া, রিয়া কথা বল। রিয়া কোনো সাড়া দিচ্ছে না। ওইদিকে দরজার বেল বেজেই চলেছে। তানিশা গিয়ে দরজা খুলে দিল। তানভীর এসেছে। বাড়িতে আব্বু ভাইয়া কেউই নেই। তানভীর রিয়াকে কোলে করে রুমে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। আম্মু ডক্টর আঙ্কেলকে কল করে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আর আব্বু রুমে চলে আসে। ভাইয়া রিয়ার হাত ধরে ওর মাথার কাছে বসে আছে। ডক্টর আঙ্কেল এসে চেক আপ করছেন। ভেতরে ভেতরে কেমন যেন অজানা ভয় কাজ করছে। হুট করে একজন সুস্থ মানুষ এভাবে পড়ে যাওয়ার কারণ কি হতে পারে? উষ্ণ, জি আঙ্কেল, কোনো সমস্যা নেই তো? ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাবেন না, একটা সুস্থ মানুষ হুট করে জ্ঞান হারিয়েছে। ভাইয়ার কথার উত্তরে আঙ্কেল মুচকি হেসে বললেন, এসব তো হুট করে হয় বাবা। কি হচ্ছে রিও পাখির? আঙ্কেল প্লিজ হেয়ালি না করে বলুন। তুমি ফুফি হতে যাচ্ছ? ভাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া হয়তো কথাটা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। এরই মাঝে রিয়ার জ্ঞান ফেরে। ডক্টর আঙ্কেল রিয়াকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে নিজের খেয়াল রাখবে, খাবার মেডিসিন সময় মতো খাবে, কোনো রকম ভারী কাজ করবে না। আমি উঠছি। ডক্টর আঙ্কেল চলে যেতেই আমি দৌড়ে রিয়ার পাশে গিয়ে বসলাম। ইস, আমার তো ভাবতেই কি খুশি খুশি লাগছে। আমার রিও পাখির একটা ছোট্ট বাবু হবে। আমার কথা শুনে রিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ব্যালকনিতে দোলনায় বসে স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকালাম। মেঘের আবরণে চারটাও আজ আলো দিচ্ছে না। আমার ভাবনার মাঝে পেছন থেকে কেউ একজন এসে আমার কোমর জড়িয়ে ঘাড়ে মুখ বুঝল। মানুষটার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই শরীরে এক প্রকার শিহরণ বয়ে গেল। আমি কোনো রেসপন্স করলাম না, এমনকি চোখ ফিরিয়ে তাকালাম পর্যন্ত না, কারণ এই মানুষটা যে আমার বড্ড চেনা। দেখতে দেখতে রিয়ার ডেলিভারির দিন ঘনিয়ে আসছে। আজ আমরা সবাই, আমি, তানভীর, ফুপিমণি, ফুপা, তানিশা, তিশা মিলে আমাদের বাড়ি এসেছি। আব্বু, আম্মু, ফুপিমণি, ফুপা সবাই নিচে কথা বলছে। মাগরিবের নামাজ আদায় করে বিছানায় আধশোয়া হয়ে টিভি দেখছিলাম। তানভীর আমার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে কারো চিৎকারে চমকে উঠে একে অপরের দিকে তাকালাম। তৎক্ষণাৎ দুজনে নিচে চলে গেলাম। তানভীর আর আমি নিচে এসে দেখি রিয়ার লিভার পেইন হচ্ছে। সবাই রিয়ার পাশে বসে আছে। ভাইয়া গাড়ি বের করতে গেছে। রাত 11:30। আমি, তানভীর আর ভাইয়া হসপিটালে। সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। রিয়ার কেবিনে বাবুর পাশে বসে আছি। মেয়েটাকে দেখতে মাশাআল্লাহ। আমি বারবার ওর কপালে গালে চুমু খাচ্ছি। ভাইয়া, তানভীর আর রিয়া আমার পাগলামি দেখছে। হুট করে আমি তানভীরকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা বাচ্চারা তো কিউট হয় কেন? আমার কথা শুনে ওরা তিনজন হা করে তাকিয়ে আছে। ওরা হয়তো ভাবতে পারেনি আমি হুট করে এমন উদ্ভট কিছু বলবো। কারণ নবজাত শিশুরা আল্লাহর দেওয়া রহমত, তাই ওরা কিউট হয়। আজ সন্ধ্যা থেকেই আকাশটা ভীষণ মেঘলা ছিল। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, আজ ভিজলে মন্দ হয় না। আমার ভাবনার মাঝেই উনি পাশে এসে দাঁড়ালেন। কি ভাবছেন ম্যাডাম?
অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, আজকে একটু ভিজতে দেবেন? একদম না, এই সময় বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। প্লিজ প্লিজ প্লিজ, একটু। একটু না। আমি আর কিচ্ছু বললাম না, গাল ফুলিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। বাবা, এত রাগ! বলেই উনি আমার সাথে এসে আমাকে কোলে তুলে নিলেন। ওনার এ কাণ্ডে আমি অবাক কম, রাগ বেশি, কারণ আগেও উনি আমার এরকম করেছে। আমি রাগ করে সোফায় শুলে উনি কোলে তুলে বিছানায় শুইয়ে দেন। আমাকে নামান বলছি। উনি কিছু না বলে আমাকে কোলে তুলে রুমের বাইরে হাঁটা ধরলেন। সমস্যাটা কি? এইভাবে কোলে তুলে কোথায় নিয়ে যাচ্ছেন? সিঁড়ি পেরিয়ে আমাকে নিয়ে ছাদের দরজায় এসে দাঁড়িয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। ম্যাডাম চলুন, আমরা ভিজবো। সত্যি? আস্তে, বাড়ির সবাই জেগে যাবে। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে তানভীর উর্মিকে পুনরায় কুলে তুলে রুমে চলে আসে। বাইরে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার রুমটা বারবার আলোকিত হচ্ছে। বাইরে দমকা হাওয়া জ্বালানায় আছড়ে পড়ছে। রাতের পাশাপাশি ভালোবাসাগুলো যেন গভীর হচ্ছে। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। রাইসার, রিয়ার ভাইয়ার মেয়ে এখন 5 মাস চলছে। এই 5 মাসে রাইসার সাথে আমার বেশ ভালো সময় কেটেছে। রাইসা জন্মের পর কতটা কিউট ছিল, এখন আরো বেশি কিউট লাগে মাশাল্লাহ। ভাইয়া বলে আমি নাকি ছোটবেলায় অনেকটা রাইসার মতো দেখতে ছিলাম, কিন্তু আমার মতে আমার ভাতিজি এক্সট্রা কিউটনেস নিয়ে জন্মেছে। রাইসা এখন একটু একটু করে কথা বলার চেষ্টা করছে। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আশেপাশে তানভীরকে খুঁজে যাচ্ছি। পরক্ষণেই মনে পড়লো উনি তো অফিসের কাজে 2 দিনের জন্য ঢাকার বাইরে গেছেন। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই কেমন হাঁপিয়ে যায়, কিছু খেতে ইচ্ছে করে না, বমি বমি লাগে। তানভীর বলে গেছে নিজের খেয়াল রাখতে। স্বপ্নটা দেখে ভেতরে ভেতরে কেমন যেন অস্বস্তি হচ্ছে। মুহূর্তেই আর দেরি না করেই তানভীরের নাম্বারে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর কল ধরলো। আমার বউ কি এখনই আমাকে মিস করছে? মায়াবতী, তোমার কি মন খারাপ? এই মুহূর্তে আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। আপনি প্লিজ তাড়াতাড়ি বাসায় ফিরে আসুন। আরে মায়াবতী, তুমি কান্না। ফোনের অপর প্রান্ত থেকে বিকট শব্দ শুনতে পেলাম, কিন্তু কিসের শব্দ হলো তা বুঝতে পারলাম না। আপনি কি আমার কথা শুনতে পারছেন? কল এখনো লাইনেই আছে, কিন্তু তানভীর কোনো কথা বলছে না। শুনছেন? প্লিজ কথা বলুন। শুনছেন? শুনছেন? প্লিজ কথা বলুন। শুনছেন? আমার চিৎকার শুনে ফুপিমনি, ফুপা, তানিশা আর তিশা সবাই দৌড়ে আমাদের রুমে চলে আসে। ফুপিমনি, উনি... আর কিছুই বলতে পারলাম না। মুহূর্তেই জ্ঞান হারালাম। সূর্য প্রায় পশ্চিম দিকে হেলে হেলে লাল আভা ধারণ করেছে। সবাই বারণ করেছে এই শরীর নিয়ে যেন অবেলায় ছাদে না উঠি, কিন্তু ছাদের নিরিবিলি পরিবেশটা আমাকে ভীষণভাবে টানে। অতীতের স্মৃতি থেকে নিজেকে বর্তমানে বের করে আনলাম। আজ মনে হচ্ছে তানভীরকে ছাড়া বেঁচে থাকাটাই মূল্যহীন। এমন তো হওয়ার কথা ছিল না। খুব বেশি কি চেয়েছিলাম? আর 5টা মেয়ের মতোই তো একটা সুন্দর সুখী সংসার চেয়েছিলাম। কেন আজ তানভীর আমার পাশে নেই? এই সময়টাতেই তো তাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কেন কেন আপনি আমাকে ছেড়ে দূরে চলে গেলেন? আচ্ছা, চলেই যখন গেলেন, আমাকে সাথে করে নিয়ে গেলেন না কেন? প্লিজ আমাকেও সাথে করে নিয়ে যান। এমন সময় রিয়া পিছন থেকে বলল, প্লিজ উর্মি, এভাবে কান্না করিস না, অসুস্থ হয়ে পড়বি তো। আল্লাহ হয়তো এটাই চেয়েছিল। আর দেখ, আমরা সবাই তোকে কতটা ভালোবাসি। তুই কি আমাদের কথা একটিবারও ভাববি না? তোরা তানভীর ভাইয়ার সন্তানের কথা ভাববি না? ওর জন্য হলেও তোকে নিজেকে শক্ত রাখতে হবে। আমি আর পারছি না রে রিউ পাখি। পারতে তো তোকে হবেই। এখন কান্না থামা, সন্ধ্যা হয়ে আসছে। এই শরীরে এখানে থাকা ঠিক হবে না। সেদিন জ্ঞান ফেরার পর নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এতক্ষণে আমার বাড়ির সবাই এসে হাজির। তানভীরকে আশেপাশে কোথাও পেলাম না। সবার চোখ মুখ কেমন শুকনো লাগছিল। বিছানা থেকে উঠতে নিলে ভাইয়া আমাকে উঠিয়ে বসিয়ে হেলান দিয়ে আছোয়া করে বসিয়ে দিল। ভাইয়া, তানভীর। হুশ কোনো কথা না বনু, এখন তুমি রেস্ট নেবে। কিন্তু আমার কথার মাঝেই ফুপিমনি আমাকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলেন, মারে, তোর এই শরীরে এত দুশ্চিন্তা করিস না। ডক্টর বলেছে বেশি দুশ্চিন্তা করলে তোর আর বাচ্চার হিতে বিপরীত হতে পারে। বাচ্চা? আমার মধ্যে তানভীরের অস্তিত্ব বেড়ে উঠবে কথাটা ভাবতেই চোখ দিয়ে টুক করে পানি গড়িয়ে পড়ল।
আর মুহূর্তেই আমার হাত আপনা আপনি পেটে চলে গেল। আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। বনু তুই রেস্ট নে, আমরা আমাদের একটু কাজ আছে। বলেই আব্বু, ভাইয়া আর ফুপি রুম থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হচ্ছে সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। তুই একটু শুয়ে থাক, আমি তোর জন্য দুধ গরম করে নিয়ে আসছি। সবাই বাইরে চলে গেল। আমি বিছানার পাশের টেবিল থেকে তানভীরের একটা ছবি হাতে নিয়ে বলতে লাগলাম, উই আর গোয়িং টু বি প্যারেন্টস। আমি জানি আপনি এই খবরটা জানলে খুব বেশি খুশি হবেন। আপনি তো চাইতেন আমাদের প্রিন্সেস হোক। তানভীরের ছবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম বসার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। এখানে এসে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তানভীরের গাড়ি রাস্তায় ব্রেক ফেল হয়ে খাদে গিয়ে পড়েছে, আর পুলিশের ধারণা তানভীর আর নেই। পুলিশ খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। তানভীরের আব্বু, তুমি আমার ছেলেকে যে করেই হোক সুস্থভাবে খুঁজে এনে দাও। বনু তুই নিজেকে সামলা, নয়তো মেয়েটাকে কি করে সামলাবি? উর্মি যদি এই কথাগুলো জানে তাহলে আমরা ওকে কি করে সামলাবো? তানভীর বলে উর্মি জ্ঞান হারায়। কাজ ভেঙে যাওয়ার শব্দে সবাই পিছনে তাকিয়ে দেখে উর্মি জ্ঞান হারিয়ে পড়ে আছে। শপিং মলে তানিশার বিয়ের শপিং করতে এসেছি। আমার এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। আজকাল নিজেকে একা রাখতে বেশি ভালো লাগে। তানিশার জোরাজোরিতে আসা হলো। সবাই যে যার মতো শাড়ি গহনা পছন্দ করেছে। দোকানের ভেতর দম বন্ধ হয়ে আসছিল, তাই উঠে বাইরে চলে আসছিলাম। এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলাম, আর লোকটা আমায় ধরে ফেলে। চোখ মেলে তাকিয়ে লোকটাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে এলো। চোখের পানি মুছে সামনের লোকটার দিকে তাকালাম। না, আমি ভুল দেখিনি। লোকটা কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমি আপনাকে পরে কল করছি বলে কল কেটে বললেন, আপনি ঠিক আছেন? তানভীর, আপনি ভেজে আছেন? লোকটা আমার কথা কিছু বুঝলেন কিনা জানি না, তবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ও হ্যালো ম্যাম, আমি তানভীর নই, আমার নাম তিশান। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। কথাটা বলেই তিশান শপিং মল থেকে বেরিয়ে চলে গেল, আর আমি তার যাওয়ার পানে অপলক তাকিয়ে আছি। তিশান দেখতে হুবহু তানভীরের মতোই দেখতে। আচ্ছা, মানুষ একই রকম দেখতে হলেও কি এতটা মিল থাকে? আমার মন বলছে এটাই আমার তানভীর, কিন্তু সে যদি তানভীর হতো তাহলে নিশ্চয়ই আমাকে চিনতে পারত। আমার ভাবনার মাঝে তিশা এসে বলল, ভাবি তুমি এখানে কি করছো? ও ভাবি। কিছু বলছিস? বলছি যে এখানে কি করছো? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। এত ভিড়ের মাঝে আমার কেমন অস্বস্তি হচ্ছিল, তাই এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের শপিং শেষ, এখনই আমরা বেরিয়ে পড়বো। এই ব্যাপারে তিশাকে কিচ্ছু বললাম না, কারণ এটা হয়তো আর মনের ভুলও হতে পারে। তানভীরের চলে যাওয়ার পর আব্বুর বাসায় 1 সপ্তাহ থেকে এসেছি। ফুপি মনের আদেশ আমার এই শরীর নিয়ে যেন বাপের বাড়ি শ্বশুর বাড়ি এত জার্নি না করি। আমিও আর অমান্য করলাম না, শপিং মল থেকে সোজা শ্বশুর বাড়ি চলে এসেছি। অন্যদিকে মায়াবতী, তোমাকে আজ না চাইতেও মিথ্যা বলতে হলো। কি করব বলো? আমি যে নিরুপায়, কিন্তু আমি আজ কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি তোমার আর আমাদের প্রিন্সেসের কাছে ফিরে আসবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না, আর যারা আমাদের আলাদা করার চেষ্টা করেছে তাদেরও আমি নিজে শাস্তি দেব। সময় এসে গেছে। তানভীর এই কথাগুলো ভাবছে আর খুব রুডলি ডাইভ করছে। 2 মাস আগে যখন তানভীরের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে যায়, ভাগ্যক্রমে সেদিন তানভীর বেঁচে যায় আর খুব বেশি একটা চোট পায় না। তারপর তানভীর জানতে পারে তার গাড়ির ব্রেক ফেলটা কেউ ইচ্ছে করেই করাতে চেয়েছে, আর তানভীরও সেই পথটাই অবলম্বন করেছে, নিজের মৃত্যুর অভিনয় করে। পেটের ওপর কিছু একটার স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আমার পেটের উপর মাথা রেখে শুয়েছে। চোখ খুলে চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না, কিন্তু আমার স্পষ্ট মনে হয়েছে আমাদের রুমে কেউ এসেছিল। আমার টেবিল থেকে ফোনটা নিয়ে সময় দেখে আবার আগের জায়গায় ফোনটা রেখে দিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়ার কারণে শরীর কিছুটা ক্লান্ত লাগছে। উফ, আর একটু হলে দেখে ফেলতো। বলেই তানভীর বেলকনির দরজার আড়াল থেকে চলে যায়। প্রায় 1 ঘন্টা যাবৎ এপিট ওপিট করে একটুও ঘুমাতে পারছিলাম না। কেন যেন অস্থির অস্থির লাগছিল।
তাই উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আজ আকাশটা অনেকটা স্নিগ্ধ লাগছে, বাইরের হিম শীতল বাতাসও বইছে, সেই সঙ্গে মনের মাঝেও কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। মানুষের মন খারাপ থাকলে নাকি কাঁদতে ভালো লাগে, কাঁদলে নাকি হালকা হয়। যদিও এক সময় আমিও হতাম, কিন্তু আজ কাঁদতেও ইচ্ছে করছে না। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার লাভের জন্য তানভীরকে মারার প্ল্যান করেছিলেন, আর আমি আমার লাভের জন্য আপনার সঙ্গ দিয়েছি। এখন আমি কি করব না করব তা আপনার থেকে আমাকে জানতে হবে না। তুমি যা ইচ্ছে তাই করো, আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু একটাই লক্ষ্য, তানভীরের বাবার সম্পত্তি, আর সেটা আমি যে করেই হোক হাসিল করবই। দেখবেন আমার উর্মির যাতে কোনো ক্ষতি না হয়। বলে আসিফ অনুদের বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার পথে কাটা কিভাবে সরাতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। উর্মিকে তো আমার পথ থেকে সরাতেই হবে, তা না হলে যে আমার এতদিনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। উর্মির অনাগত বাচ্চাই যে ওইসব সম্পত্তির মালিক হবে তা তো আমি হতে দিতে পারি না। এই কথাগুলো ভাবতে অনুর বাবার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। কিছুদিন পর আজ তানিশার বিয়ে, পুরো বাড়িটা মানুষে গিজগিজ করছে। পার্লার থেকে মেয়েরা এসে তানিশাকে সাজিয়ে দিয়ে গেছে। এত মানুষের ভিড়ের মাঝে কেমন অস্বস্তি অনুভব হচ্ছিল। সবার জোরাজুরিতেই হালকা গোলাপি রঙের লেহেঙ্গা আর সিম্পল সাজে নিজেকে সাজিয়েছি। তানভীরকে ছাড়া আমার এই সাজ যে বড্ড বেমানান। আমি তৈরি হয়ে আমার রুম থেকে বেরোতেই লোডশেডিং চলে যায়, আর সাথে সাথেই আমি অনুভব করি কেউ আমার মুখে কাপড় জাতীয় কিছু একটা ধরেছে। তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে খুব অন্ধকার কোথাও আবিষ্কার করলাম, হাত পা বাঁধা অবস্থায়। বেশ অনেকক্ষণ যাবৎ ডাকার পর যখন কারোরই অস্তিত্ব বুঝতে পারছিলাম না, তখন আমার ভয় ক্রমশ বাড়তে লাগলো। আরও বেশ কিছুক্ষণ পর আমার আশেপাশে কিছুটা আলোর অস্তিত্ব টের পাচ্ছিলাম, আর তখনই বুঝতে পারলাম আমি এতক্ষণ একটা অন্ধকার রুমে আটকে পড়েছিলাম। কে এখানে? আমাকে কেন এখানে তুলে আনা হয়েছে? আমার প্রশ্নের পরই একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আস্তে আস্তে এত হাইফার কেন হচ্ছ? কে আপনি? প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন। আজ আমার ননদের বিয়ে ছিল, আমাকে না পেয়ে সবাই নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। তখনই রুমটায় আলো জ্বলে ওঠে। আমি নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পেলাম, আর আমার সামনে একটা মেয়ে আর মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। কারা আপনারা? আমাকে এখানে আটকে রেখেছেন কেন? বাবা, এর পেঁচাল তো ভালো লাগছে না, তুমি বলো তো ওকে এখনই শেষ করে দে। না মামনি, কিছুক্ষণ সবর করো। ওকে তো জানতে হবে আমরা কি চাই আর কেনই বা ওকে এখানে আটকে রেখেছি। কি চান আপনারা? আমি হচ্ছি অয়ন আহমেদ, তোমার শ্বশুর তাহিদ আহমেদের ছোট ভাই। ভার্সিটি জীবনে নেশা করা যত রকম খারাপ কাজ ছিল সেগুলো করতাম বন্ধুদের সাথে মিলে। একদিন বাবা এগুলো জানতে পেরে আমাকে আমার বাকি সম্পত্তি দিয়ে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়, আর আমিও বিদেশে চলে যাই। আমাকে আমার বাকি সম্পত্তি দিলেও তিনি তার বড় ছেলেকে বেশিরভাগটাই দিয়েছিলেন। তখন থেকে আমার জেদ, আমি সব সম্পত্তির মালিক হব। আমিও ভাইয়ের কাছে ভালো হওয়ার নাটক করি। তানভীর বিদেশে 5 বছর আমার কাছে ছিল। ভেবেছিলাম অনুকে ওর সাথে বিয়ে দিলে সব সম্পত্তি কৌশলে নিজে করে নিব, কিন্তু তানভীর দেশে ফিরেই তোমাকে বিয়ে করে ফেলে। তা আমরা জানতামই না। তারপর একদিন আমি লোক লাগিয়ে ওর গাড়ি ব্রেক ফেল করে ওর অ্যাক্সিডেন্ট করাই। এত কিছুর পরেও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। তুমি আর তোমার অনাগত বাচ্চা আমার পথে কাটা হয়ে দাঁড়ালে। আজ তোমাকে এখানে আটকে রাখা হয়েছে আমার পথের কাটাকে উপড়ে ফেলার জন্য। আমি কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। একজন চাচা কি করে তার ভাতিজাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে? ছি বাবা, তুমি এতটা নীচ আমার জানা ছিল না। তানভীরকে আমি ভালোবাসি, আর তুমি কি ওকে মেরে ফেললে? ছি। মামুনি, তুমি কষ্ট পেও না, আমার যা আছে সব তো তোমারই। কথাটা বলেই অনুর বাবা উর্মির দিকে বন্দুক তাক করে। তখনই কেউ এসে অনুর বাবার হাতে গুলি করে, যার ফলে অনুর বাবার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। তোমার কি মনে হয় তানভীরকে মেরে ফেলে এতটাই সোজা? তুমি আমার মায়াবতী, আর আমার সন্তানের ক্ষতি করতে চেয়েছিলে। এত বড় সাহস তোমার? তানভীর? হ্যাঁ আমি। তুমি তো মারা গিয়েছিলে, বেঁচে গেলে কি করে? সেদিন আমি ঢাকায় ফিরছিলাম, তখনই আমি খেয়াল করি গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। যখন গাড়িটা পাহাড়ের খাদের দিকে চলে যাচ্ছিল, তখন আমি গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যাই। তারপর পুলিশ ইনভেস্টিগেট করলে জানতে পারি কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেক ফেল করায়। তখন থেকে আমি ঠিক করি আসল কালপ্রিটকে আমি শাস্তি দেব।
আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল। তুমি আমার গুরুজন, আর আমি এখন কোনো ঝামেলাই চাইছি না, তাই এমনি এমনি তোমাকে ছেড়ে দিলাম। তোমার জায়গায় অন্য কেউ হলে তাকে আমি খুন করে ফেলতাম। অফিসার, অ্যারেস্ট হিম। কথাগুলো পুলিশ এসে অনুর বাবাকে তুলে নিয়ে চলে গেল। অনু কান্না করতে করতে তানবীরের কাছে এসে বলল, আমি আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও তানবীর। আমি জানতাম না আমার বাবা এতটা নিয়েছে। তুমি কষ্ট পেও না, আর জীবনে সুখী হওয়ার চেষ্টা করো। অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না, আর তোমার বাবা যা অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। বলে অনু সেখান থেকে চলে গেল। তানবীর উর্মির দিকে তাকিয়ে দেখে ভয় আর টেনশনের কারণে জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে সেই চেনা রুমটা আবিষ্কার করলাম। সবাই দাঁড়িয়ে আছে। তানিশার বিয়েও সম্পূর্ণ হলো না আমার জন্য। আম্মু, তানভীর। সবাই আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও ওদের যাওয়ার পানে তাকিয়ে থেকে বিছানায় আতশোয়া হয়ে চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ এসে আমাকে জড়িয়ে ধরেছে, আর সেই স্পর্শটা খুব চেনা। চোখ বন্ধ করেই রইলাম। এতদিন পর মানুষটাকে ফিরে পেয়ে খুশিতে চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল। মায়াবতী, তাকাও আমার দিকে। প্লিজ কান্না করো না। আমি যে তোমার কান্না সহ্য করতে পারি না। এইখানটায় খুব ব্যথা অনুভব হয়। কি হলো, কথা বলবে না আমার সাথে? না, তুমি খুব খারাপ। তুমি আমাদের ছেড়ে দূরে চলে গিয়েছিলে। আমাদের বুঝি কষ্ট হয়নি? আমরা তোমার সাথে কথা বলবো না। এই যে কান ধরছি, আর কখনো তোমাদের থেকে দূরে যাব না, প্রমিস। হয়েছে, থাক, আর কান ধরতে হবে না। এবারের মতো মাফ করে দিলাম। কিছুক্ষণ আগেই তানিশা আর আবির ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হয়েছে। আমি নিচে থাকতে চেয়েছিলাম, কিন্তু তানভীর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে এই দুর্বল শরীর নিয়ে নিচে ওঠানামা করা যাবে না। দেখতে দেখতে বিদায়ের পালা চলে এসেছে। সবার মনের কোণে কালো মেঘেরা হানা দিয়েছে। এবার আমি তানভীরকে বললাম আমাকে নিচে নিয়ে যেতে, তাই সে আমাকে কোলে তুলে নিচে নিয়ে এলো। তানিশার বিদায়ের পর তিশা এখনো কেঁদেই যাচ্ছে। বোনের বিয়েতে এত কান্না করছো, না জানে নিজের বিয়েতে কি করবে। তিশার এতে কোনো হুঁশ নেই। সে নিজের মতো হিসকি তুলে কেঁদেই যাচ্ছে। সিফাত কোনো উপায় না পেয়ে তার প্রিয়সীর গালে টুক করে চুমো এঁকে সেখান থেকে চলে যায়। আর তিশা প্যাকাচাকা খেয়ে কান্না বন্ধ করে দেয়। দেখতে দেখতে প্রায় 5 মাস চলে গেল। বেবি কনসেপ্ট করার পর শুরু থেকেই আমার কোনো কমপ্লিকেশন ছিল না। আসরের নামাজ পড়বে বলে ওয়াশরুম থেকে অজু করে আসার সময় পা স্লিপ করে পড়ে যায় উর্মি, যার ফলস্বরূপ প্রচণ্ড ব্লিডিং এবং ব্যথার কারণে উর্মিকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর উর্মির অবস্থা দেখে তাড়াতাড়ি ওটির ব্যবস্থা করে আর তানবীরকে বলে, মিস্টার আহমেদ, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। এই মুহূর্তে অপারেশন না করা হলে মা বা বাচ্চার কাউকেই বাঁচানো সম্ভব হবে না। কথাটা শুনে তানবীরের পৃথিবী যেন মুহূর্তেই থমকে গেল। প্লিজ ডক্টর, যে করে হোক আমার স্ত্রী আর সন্তান দুজনকে সুস্থ শরীরে আমার কাছে ফিরিয়ে দেবেন। বলেই তানবীর কান্না করে দিল। ওটিতে নেওয়ার সময় উর্মি তানবীরের হাতটা আঁকড়ে ধরে বলল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমাকে একটা কথা দিবে? আমার যদি কিছু হয়ে যায় তাহলে নিজের এবং আমাদের সন্তানের কোনো অযত্ন তুমি হতে দেবে না। তানভীর আমার কথায় কোনো প্রতিবাদ না করেই সেখান থেকে বেরিয়ে চলে যায়, আর আমি ভ্যাবলাকান্তের মতো তার যাওয়ার পানে তাকিয়ে থাকি। জ্ঞান ফেরার পর যখন আশপাশটা তাকিয়ে দেখি, তানভীর বাদে সবাই আমার পাশে আছে। এই লোকটা যে কি আল্লাহ জানে। যতবার আমি জ্ঞান হারিয়েছি কোনোবারই আমি এই লোকটাকে পাশে পাইনি। ভাবা যায়, আমি তো ধরেই নিয়েছিলাম আমার হয়তো আর বেঁচে থাকা হবে না। আজই হয়তো আমার ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যেতে হবে। খুব অসহায় লাগছিল তখন, কিন্তু আল্লাহ আমাকে আরেকটা সুযোগ করে দিয়েছেন। আম্মু তার কোল থেকে মেয়েকে আমার পাশে শুইয়ে দিল। আমিও আমার মেয়েকে বুকে জড়িয়ে নিলাম। আজ মনে হচ্ছে নারী হিসাবে আমি পরিপূর্ণ। ওকে পেয়ে আমি আমার সব কষ্ট ভুলে গেছি। তোর ভাইয়া কোথায়? ভাইয়াকে খুঁজে লাভ নেই। ভাইয়া এখনো তোমার উপরে রেগে আছে। রাগ না কমা পর্যন্ত তোমার কাছে আসবে না। তানিশার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে কি সে আমার উপর এখনো রাগ করে থাকতে পারতো? আমার ভাবনার মাঝে ফুপিমুনি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, মন খারাপ করিস না। তুই তো জানিসই আমার ছেলেটা কতটা জেদি। রাগ কমলে সেই তোর কাছেই ছুটে আসবে। ও যে তোকে খুব ভালোবাসে। এখন তুই রেস্ট নে। কথাটা বলে বাবুকে নিয়ে একে একে সবাই বেরিয়ে গেল। আমিও শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার হাত জড়িয়ে আছে। তাকিয়ে দেখি আমার গুণধর স্বামী আমার
হাত ধরে কান্না করছে। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আরে তুমি কান্না করছো কেন? তোমাকে অনেক বেশি ভালোবাসি মায়াবতী, কিন্তু আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি মরে যেতাম। তোমাকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না। এসব আর কোনোদিনও বলবে না, আর কখনো যেন এমনটা না শুনি। আমার খুব কষ্ট হয় জানো না। তানভীর উর্মিকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমিও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। কখনো না। রিয়া ড্রয়িং রুমে রাইসা আর তিশমির পেছন পেছন দৌড়াচ্ছে। মেয়ে দুইটা যা পাজি হয়েছে, কারো কথা শোনে না বাবাই ছাড়া। আজ উষ্ণু আর রিয়া রাইসাকে নিয়ে তানভীরদের বাড়ি এসেছে। ওরা সবাই মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে। বাচ্চা, এইবার তো তোমরা আমার কথা শোনো। আজকে তো আমরা ঘুরতে যাব, তোমরা তৈরি হবে না? হ্যাঁ মামুনি, যাবো তো। একটু বোনের সাথে খেলা করে নি। মামুনি, একটু তেলি আপতাতে। ভালো সময়গুলো নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক তেমনি হাসি আনন্দ কিভাবে যে 2 বছর কেটে গেল বুঝতেই পারলাম না। তিশমিও এখন আধো আধো স্বরে কথা বলতে পারে। সে বাবাই ছাড়া আর কিচ্ছু বোঝে না। বাবাইকে পেলে তার মাম্মামকেও ভুলে যায়। সবার ভালোবাসা পেয়ে জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। মাঝে মাঝে নিজের মনকে জিজ্ঞেস করি, এত সুখ এত ভালোবাসা আমার কপালে সইবে তো? মামাম কি ভাবতো? আমাদের তো দেরি হচ্ছে। বাবাই, মামামকে বলো তাড়াতাড়ি করতে। কি গো মায়াবতী, হলো তোমার? কি ভাবছো এত? এই তো আমি তৈরি। আমার না ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে। আবার কি কোনো সুখবর পাবো নাকি? তুমিও না পারো বটে, চলো। তিন্নিকে নিয়ে উর্মি গাড়িতে উঠে বসলো। তানভীরও মুস্কি এসে ড্রাইভিং সিটে বসে পড়লো। রিয়া আর উষ্ণ রাইসাকে নিয়ে তাদের গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে রাইসা আর রিয়ার বকবকানি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে মামের। তোমার মেয়ে পুরো তোমার মতোই হয়েছে। বুঝতে হবে। দেখেছো আমার দল ভারী। অন্যদিকে উর্মি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। তখন হুট করেই তিন্নি বলে উঠলো, বাবাই, গান তুনবো। আচ্ছা মামুনি। হতে পারে রূপ কথা রাখলে সে, রাতের আকাশে এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাত রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল, তোমার আমার চিরকাল। হতে পারে তোমার পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ কবুল, তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি ভুল। তানভীর ড্রাইভ করছে আর চোখে মুচকি হেসে আমাদের দেখছে। হঠাৎ করে আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি চলে আসে। হসপিটালে একটা কেবিনে 2টো বেডে তানভীর আর উর্মি শুয়ে আছে। তানভীরকে হসপিটালে আনার সাথে সাথে নিজের প্রাণ ত্যাগ করে। ডক্টর বলেছে উর্মিরও হাতেও বেশিক্ষণ সময় নেই। তিম্মি মাথায় আর হাতে কিছুটা ব্যথা পেয়েছে, তবে তা গুরুতর নয়। কেবিনে সবাই দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। উর্মির আম্মু আর তানভীরের আম্মু তো প্রায় জ্ঞানহীন হয়ে গেছে। এত বড় শখ মেনে নিতে পারছে না। কিছুক্ষণ পর উর্মির যখন জ্ঞান ফিরে, তখন পাশে তাকিয়ে দেখে তানভীরের নিতর দেহটা তার পাশে বেডে পড়ে আছে। তানভীরকে উদ্দেশ্য করে বলে, এই শোনো, কথা বলো। তুমি না বলেছিলে আমাকে আর তিশমিকে কখনো একা ফেলে যাবে না? তাহলে তুমি কেন আজ তোমার কথা রাখলে না? তুমি আমাদের এইটুকু ভালোবাসো না, তাই না? রিউ পাখি, আমার হাতে বেশিক্ষণ সময় নেই, আমি জানি। তুই আমার মেয়েটাকে দেখিস, ওর যেন কোনো অযত্ন না হয়। ওকে মানুষের মতো মানুষ করবি, কথা দে। তিশমিকে আমি নিজের মেয়ের মতো আগলে রাখবো। কখনো তাকে বাবা মায়ের অভাব বুঝতে দেব না, তোমাকে কথা দিচ্ছি। 17 বছর পর আজ তিম্মির 19 বছর পূর্ণ হবে। পুরো বাড়িতে হই হই ব্যাপার।
জন্মদিনের সব আয়োজন রিয়া, তানিশা আর তিশা মিলে করেছে। রিয়া নিজেদের রুমে গিয়ে উর্মির ছবিটা হাতে নিয়ে বলতে লাগলো, তুই যেমন চেয়েছিলি ঠিক তেমন ভাবেই তোর মেয়েকে আমি মানুষ করেছি, তোর মতো করেই মানুষ করেছি তোর মেয়েকে। তুমি এভাবে কান্না করো না, তুমি এভাবে কাঁদলে মেয়েটাকে কে সামলাবে?